আজকে আমরা এর আগের দিন পর্যন্ত আমরা ভাইবা কোশ্চেন নিয়ে যে আলাপগুলা করছিলাম সেগুলা ছিল অর্থোপেডিক্স রিলেটেড। তো আজকে আমরা হচ্ছে ট্রমা মানে ফ্র্যাকচার রিলেটেড কোশ্চেন ভাইবা কোশ্চেন স্টার্ট করতেছি ইনশাল্লাহ। তো কমন কিছু কোশ্চেন মানে একই জায়গা থেকে ভাইবা ট্রমার কোশ্চেন গুলা এই ফ্র্যাকচার ডিসলোকেশন তারপরে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এটিএলএস এগুলো থেকে ঘোরায় ফেরায় কোশ্চেন গুলা বেশি আসে। অর্থোপেডিক্স যেরকম অনেকগুলো চ্যাপ্টার ইনভলভ ছিল রিগার্ডিং দ্য ভাইবা কোশ্চেন বক্স কোশ্চেন্স, বাট ইন কেস অফ ট্রমা অল্প কয়েকটা চ্যাপ্টার থেকেই বারবার কোশ্চেন আসে। তো এই জিনিসগুলা আজকে তোমাদের কাছে আমার মনে হয় সবই পুরানো জিনিস। ববি ভাই খুব ভালোই পড়াইছে যে ফ্র্যাকচার মানে কি, ডিফাইন ক্লোজ এন্ড কম্পাউন্ড ফ্র্যাকচার, এক্সাম্পলস অফ ক্লোজড এন্ড কম্পাউন্ড ফ্র্যাকচার। এই কোশ্চেনটা 2-3 বার আমি পাইছি। তো ফ্র্যাকচারের ডেফিনেশন, ইটস এ সফট টিস্যু ট্রমা হোয়ার বোন হ্যাপেন্স টু বি ব্রোকেন, এইটাই এখন বলে। তো সাথে ওই যে নিচের বুলেট পয়েন্টটাও লিখে দিবা, ইট ইজ বেসিক্যালি এ ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ বোন। তো ফ্র্যাকচার বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। তো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার। কারণ ক্লোজ ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার এই ক্লাসিফিকেশন আমাদের ফ্র্যাকচার ট্রিটমেন্টটাকে গাইড করে। ট্রিটমেন্টটা অনেক বেশি মানে পার্থক্য এই দুই ধরনের ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করতে যে। তো ক্লোজ ফ্র্যাকচার হচ্ছে সেইটা যেখানে ফ্র্যাকচার হেমাটোমাটা বাইরের এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করে না, এক্সপোজড হয় না। আর কম্পাউন্ড ফ্র্যাকচার কোনটা? আসলে ওপেন ফ্র্যাকচারেরই আরেক নাম হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকচার। So compound or open fracture refers to a break in the bone with a laceration in the overlying skin, leaving the fracture fragment open to the outside environment. এইটা আর সাথে তুমি দিতে পারো হচ্ছে যে এক্সটেরিয়রের সাথে হেমাটোমাটা কমিউনিকেট করে। আর এই যে কম্পাউন্ড ফ্র্যাকচার অর ওপেন ফ্র্যাকচার, ইটস এ ভেরি সিরিয়াস ইনজুরি উইথ পটেনশিয়াল লং টার্ম কনসিকুয়েন্স ইফ নট ট্রিটেড অ্যাপ্রোপ্রিয়েটলি। ফ্র্যাকচার রিলেটেড যে কমপ্লিকেশনগুলো আমরা পাই তার মধ্যে ওপেন ফ্র্যাকচার থেকে যে কমপ্লিকেশনসগুলো, ওই কমপ্লিকেশনসগুলো মোর সিরিয়াস এবং পেশেন্টের যে কমপ্লিকেশনগুলো আমাদেরকে বেশি ভাবায়, যেই কমপ্লিকেশন পেশেন্টের মর্টালিটি মরবিডিটিকে বাড়ায়, তার বেশিরভাগ সংখ্যক আসে হচ্ছে ওপেন ফ্র্যাকচার থেকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ট্রিট দ্য ওপেন ফ্র্যাকচার এডিকুয়েটলি। এখন এক্সাম্পল অফ ক্লোজ ফ্র্যাকচার, এক্সাম্পল অফ কম্পাউন্ড ফ্র্যাকচার। এই কোশ্চেনটা খুব মানে ওয়াইস কোশ্চেন হয় নাই, তারপরেও যেহেতু আসছে তুমি এক্সাম্পল অফ ক্লোজ ফ্র্যাকচার লিখবা। ক্লোজ ফ্র্যাকচার টিবিয়া, ক্লোজ ফ্র্যাকচার শ্যাফট অফ ফিমার, ক্লোজ ক্লাভিকল ফ্র্যাকচার, এগুলা। সিমিলারলি ওপেন ফ্র্যাকচার, ওপেন শ্যাফট অফ টিবিয়া, ওপেন শ্যাফট অফ ফিমার, তারপর হচ্ছে ওপেন ক্লাভিকল, ওপেন হিউমেরাস, ওপেন রেডিয়াস আলনা, এগুলাই হচ্ছে ওপেন ফ্র্যাকচার এবং ক্লোজ ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন। নেক্সট কোশ্চেন, again what is fracture, তোমরা পারবা। what are the signs symptom of fracture and then principles of management of fracture। সাইন সিমটম বলতে তো বোঝানো হচ্ছে যে একটা ট্রমার পেশেন্ট, একটা ভাঙা ফ্র্যাকচারের পেশেন্ট তোমার কাছে কি কমপ্লেন করবে আর কি এক্সামিনেশনে তুমি পাবা। কমপ্লেন কি করে? যে পেইন, সোয়েলিং, ডিফর্মিটি অফ দ্য এফেক্টেড পার্ট, অর্থাৎ আমার হাতে বা পায়ে যেখানে আঘাতটা পাইলাম সেখানে পেইন হবে, সোয়েলিং থাকবে এবং আমার ওই আক্রান্ত লিম্বটা ডিফর্মড হবে। আর সাথে সাথে ইনএবিলিটি টু ইউজ দ্য এফেক্টেড পার্ট, আমি আমার সেই এফেক্টেড পার্টটাকে ইউজ করতে পারবো না, নাড়াইতে পারবো না বা দাঁড়াইতে পারবো না। ঠিক আছে, তো এই হচ্ছে সিমটমস। আর সাইন আমরা তো জানি যে অর্থোপেডিক্সের ট্রমাতে আমরা যখন এক্সামিন করি একটা পেশেন্ট তখন 3টা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে লুক, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে মুভ। তো লুকে কি দেখি? যে একটা ওই লিম্বটা, ট্রমাটাইজড লিম্বটা ডিফর্ম থাকে, লোকালাইজড একটা সোয়েলিং থাকে এবং লিম্বটা শর্টেন থাকে, ইউজুয়ালি, নট অলওয়েজ, ইউজুয়ালি। তো এই লুকে যে শর্টেনিং অফ লিম্ব, লুকে আমরা তো শিওর হইতে পারি না, এটাকে বলে অ্যাপারেন্ট লিম্ব লেংথ শর্টেনিং। তো তুমি এইখানে কিন্তু একটু ক্লিয়ার করে বলতে পারো যে অন লুক দ্য লিম্ব লুক শর্ট অ্যাপারেন্টলি। আর ফিলে গিয়ে আমি কনফার্ম করব যখন আমি লিম্ব লেংথ মেজার করব, সেটা হবে ট্রু লিম্ব লেংথ ডিসক্রিপেন্সি, অর্থাৎ লিম্ব লেন্থের মধ্যে সমস্যা থাকতে পারে।
আর লুকে যেই কথাটা বললাম শর্টেনিং অফ লিম, এটাকে আরেকটু সুন্দর করে তুমি বলতে পারো এলএলডি, মানে লিম লেংথ ডিসক্রিপেন্সি, মানে সবসময় যে শর্টেনিং এ থাকবে তা না, অনেক সময় লিম লেংদেনও থাকতে পারে, যে ফ্র্যাকচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিসলোকেশন, হিপ ডিসলোকেশন, ফিমার ভাঙলো, সেই ক্ষেত্রে তো তুমি শর্টেনিং পাবা না, সেখানে লেংদেনিং পাবা। সো ইটস বেটার টু সে যে লিম লেংথ ডিসক্রেপেন্সি। আর ফিলে আমি টেন্ডারনেস দেখব, লোকাল টেম্পারেচারের কম বেশি আছে কিনা সেটা দেখব, আর হচ্ছে তোমার ওই জায়গাটা ওই যে সোয়েলিং এর যে ফিল্ডের পার্টটা, পালপেশন পার্টটা, সেই জিনিসগুলো এখানে আমরা পাবো। আর লিম লেংথ যদি শর্ট থাকে আমরা মাপজুপ করে লিম লেংথের শর্টেনিং বা লেংথেনিং পাবো। আর মুভ করতে গেলে দেখা যাবে যে ওই সাইডে অ্যাবনর্মাল মোবিলিটি থাকতে পারে, ক্রেপিটাস থাকতে পারে, বাট because of pain in case of acute trauma this is very tough to assess the abnormal mobility or crepitus. Again, what are the principle of management of fracture? যদি এরকম কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করা হয় যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ এ ফ্র্যাকচার, তাহলে তুমি ধরে নিবা যে সেটা ক্লোজ ফ্র্যাকচার, আর ওপেন ফ্র্যাকচার হলে ওপেন ফ্র্যাকচার তোমাকে মেনশন করে দিবে। তো এখানে ওই যে ববি ভাই সুন্দর করেই তো পড়াইছে অনেকগুলো আর এর কথা। ফার্স্ট আর হচ্ছে রিসাসিটেশন, পেশেন্টকে আগে তার লাইফটাকে সেভ করতে হবে, তার হিমোডিনামিক স্ট্যাটাসকে স্টেবল করতে হবে। যদি আদার কোনো লাইফ থ্রেটেনিং ইনজুরি থাকে দ্যাট শুড বি অ্যাড্রেসড ফার্স্ট। আফটার সেভিং দ্য লাইফ অফ দ্য পেশেন্ট দেন ইউ হ্যাভ টু মেক অ্যাটেনশন টু দ্য ফ্র্যাকচার লিম্ব। রিকগনাইজ করবা প্রথমে। রিকগনাইজ হচ্ছে এখানে কিন্তু কয়েকটা জিনিস। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিকগনাইজ দ্য পেশেন্ট, যে তুমি যেই পেশেন্ট সম্বন্ধে তোমাকে ইনফর্ম করা হয়েছে যে এইটা এই পেশেন্ট। তারপরে হচ্ছে পেশেন্টের কোন জায়গাটায় তার সমস্যা, যে তুমিকে তোমার জুনিয়র ডক্টর কল করছে যে স্যার মিস্টার এক্স তার ডান ফিমার ভেঙে গেছে, তো আগে রিকগনাইজ করলা যে দিস ইজ মিস্টার এক্স, দেন রাইট লোয়ার লিম এন্ড দেন দ্য ফ্র্যাকচার। ফ্র্যাকচারকে তুমি এক্সরে করবা, সিটি স্ক্যান করতে পারো যদি ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার ইনভলভ তোমার কাছে মনে হয়। আর অবশ্যই রিকগনিশনে মেইন ভূমিকাটা পালন করবে হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড দেন ইনভেস্টিগেশন। এখন তুমি ক্লিনিক্যালি একটা রোগের হিস্ট্রি থেকে এক্সামিনেশন থেকে কনফার্ম হয়ে গেলা, রিকগনাইজ করে ফেললা ইভেন বাই ইউজিং দ্য ইনভেস্টিগেশনস, দেন দ্য কোশ্চেন অফ রিডাকশন, অর্থাৎ আমার ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটাকে ওর অ্যানাটমিক্যাল পজিশন যেটা ভাঙার আগে ছিল কাছাকাছি ওই লেভেলে অথবা পুরোপুরি ওই লেভেলে নিয়ে আসার যে চেষ্টা, সেটাই হচ্ছে রিডাকশন। রিডাকশন আমরা ট্রাকশন কাউন্টার ট্রাকশন মেকানিজমে করব। এরপরে রিডিউসড ফ্র্যাগমেন্টটাকে আমি রিটেন করব, ধরে রাখবো। কিভাবে? প্লাস্টার দিয়ে করতে পারি, ব্রেইজ দিয়ে করতে পারি, ইমপ্ল্যান্ট বলতে অপারেশন করে করতে পারি, ইভেন ট্রাকশন দিয়েও আমরা সেটাকে মেনটেন করতে পারি। অ্যান্ড আলটিমেটলি আমার যখন ইউনিয়নটা হয়ে গেল, ইউনিয়নটা হচ্ছে আমার পাটাকে হাতটাকে ফাংশনাল করার জন্য আমি পেশেন্টকে রিহ্যাবিলিটেট করব, অর্থাৎ তাকে এক্সারসাইজ শিখিয়ে দেব এবং সময় সময় তাকে হচ্ছে কিভাবে সে চলবে, কতটুকু ওয়েট বেয়ার করবে, কি কাজ সে করবে না, এই জিনিসগুলো সম্বন্ধে গাইডলাইন দেব। এটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন। সো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার বললে এটা মেনশন করবা। আরেকটা কোশ্চেন, সেটা হলো নেম সাম কমন ফ্র্যাকচার ইন আউটস্ট্রেচড হ্যান্ড, অর্থাৎ একটা পেশেন্ট যদি ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড হয়, অর্থাৎ আউটস্ট্রেচড হ্যান্ড বলতে তো বুঝোই যে হাতটা এরকম ভাবে থাকবে, এক্সটেন্ডেড থাকবে, রেস্টটা এর উপরে সে পড়ে যাবে। এই অবস্থায় পড়ে গেলে কি কি কমন ফ্র্যাকচার হয়, এর সাথে কোশ্চেনটা ছিল হোয়াট আর দ্য আর্লি অ্যান্ড লেট কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার এন্ড দেন নেম সাম কমন ফ্র্যাকচার ইন চাইল্ডহুড। তো আউটস্ট্রেচড হ্যান্ডে পড়লে যে কমন ফ্র্যাকচারগুলো আমরা পাই সেটার মধ্যে একটা হচ্ছে স্ক্যাফয়েড ফ্র্যাকচার পাওয়া যায়, কলিস ফ্র্যাকচার পাওয়া যায়, রেডিয়াল অর আলনার স্টাইলয়েড ফ্র্যাকচারটা পাই, রেডিয়াল হেড ফ্র্যাকচার। খেয়াল করো রেডিয়াল হেড তো এলবোর দিকে, কিন্তু তারপরেও আমরা কিন্তু আউটস্ট্রেচড হ্যান্ডে ফল করলে এই রেডিয়াল হেড ফ্র্যাকচার পাইতে পারি। ইভেন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস, এটাও ফল অন আউটস্ট্রেচড হ্যান্ডে হতে পারে। স্ক্যাফোলুনেট টিয়ার হয়, হুক और হেমেট ফ্র্যাকচারটাও হতে পারে। ঠিক আছে, না হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ফ্র্যাকচার? কমপ্লিকেশন অফ ফ্র্যাকচারের মধ্যে এক গ্রুপ হচ্ছে আর্লি কমপ্লিকেশন, আরেক গ্রুপ হচ্ছে লেট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশনস ইনক্লুড
জেনারেল মানে এর আগে কমপ্লিকেশন সম্বন্ধে দু একটা কথা বলি, যে ওভারঅল প্রথমে কমপ্লিকেশন অফ ফ্র্যাকচারটাকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো জেনারেল কমপ্লিকেশন অর সিস্টেমিক কমপ্লিকেশন, আর একটা হচ্ছে লোকাল কমপ্লিকেশন। তো লোকাল কমপ্লিকেশন এইটাকে দুই ভাগে ভাগ করছে, আর্লি এবং লেট। আর্লি কোনগুলা? যেগুলো হচ্ছে প্রথম 2-1 সপ্তাহের মধ্যে যে কমপ্লিকেশন গুলো আসে ফ্র্যাকচার রিলেটেড, ওইগুলাকে বলা হচ্ছে আর্লি লোকাল কমপ্লিকেশনস। আর লেট কমপ্লিকেশন হচ্ছে একদম পরের দিকে আসে, একটু সময় নিয়ে আসে। আর জেনারেল কমপ্লিকেশন বলতে পেশেন্টের যে ব্লিডিং হয়, আইদার ইন্টারনাল আর এক্সটার্নাল ব্লিডিং হইলো, ব্লিডিং থেকে শক হইতে পারে, ফ্যাট এম্বলিজম হইতে পারে, এআরডিএস, কার্ডিও রেসপিরেটরি ফেলিওর, এগুলো হতে পারে, এগুলোকে জেনারেল কমপ্লিকেশন। তো এখানে কোশ্চেনটা চাইছে আর্লি অ্যান্ড লেট, তাহলে আমরা লোকাল কমপ্লিকেশনের টাইপে চলে যাব। তো আর্লি বলতে কোনটা? যেগুলো 2-1 সপ্তাহের মধ্যে যে কমপ্লিকেশন গুলো আসে প্রথম দিকে। আর লেট হচ্ছে পরের কমপ্লিকেশন। তো দেখো এইখানে আমি সব কমপ্লিকেশন গুলো বলছি, যে আর্জেন্ট এবং লেস আর্জেন্ট, এই যে যে দুইটা পার্ট, এই দুইটাই হচ্ছে আর্লি কমপ্লিকেশন। আর লেট আলাদা করে দিছি। আর্লি কমপ্লিকেশন আর্জেন্টের মধ্যে ভিসেরাল কোনো ইনজুরি ডিউ টু ফ্র্যাকচার, ভাস্কুলার ইনজুরি, নার্ভ ইনজুরি, কম্পার্টমেন্ট সিনড্রোম, হিমার্থ্রোসিস, ইনফেকশন, গ্যাস গ্যাংগ্রিন, এগুলো হচ্ছে লোকাল আর্লি মানে আর্জেন্ট কমপ্লিকেশন। এন্ড দেন লেস আর্জেন্ট, মানে এইগুলাও তোমার আর্লি কমপ্লিকেশন, বাট আর্জেন্সির দিক দিয়ে হয়তো একটু পরের দিকে। যেরকম ফ্র্যাকচার, ব্লিস্টার, প্লাস্টার করলাম ব্লিস্টার হইলো, অথবা প্লাস্টার না করলেও কম্পার্টমেন্ট সিনড্রোম থেকে ব্লিস্টার হতে পারে। প্লাস্টার সোর, ঠিক আছে, প্রেসার সোর, নার্ভ এন্ট্রাপমেন্ট, মায়োসাইটিস, ওসিফিকেন্স, লিগামেন্ট ইঞ্জুরি, টেন্ডন ইঞ্জুরি, জয়েন্ট স্টিফনেস, অ্যালগোডিস্ট্রফি। এই জয়েন্ট স্টিফনেস এটাকে তোমার আর্লি কমপ্লিকেশনের মধ্যে, এটা এপ্লিস সিস্টেম অফ অর্থোপেডিক্স ওই ওরা বলছে। তো জয়েন্ট স্টিফনেস কখনো লেট কমপ্লিকেশন হিসেবেও আসতে পারে। হ্যাঁ, এখন এই জয়েন্ট স্টিফনেস ধরো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস, ওর কিন্তু আর্লি কমপ্লিকেশন, যে 1-2 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরেই চলে আসে। বাট মনে করো একটা অ্যাডাল্টের নি জয়েন্টের সারাউন্ডিং, নি জয়েন্টের অ্যারাউন্ডে কোনো ফ্র্যাকচার হলো, তুমি লম্বা সময় 3 মাস 6 মাস ট্রাকশন দিয়ে রাখলা বা প্লাস্টার করে রাখলা, তার কিন্তু এই নি জয়েন্ট স্টিফনেস এটা আসবে ডিলেইড। সো জয়েন্ট স্টিফনেস কারো কারো ক্ষেত্রে আর্লি কমপ্লিকেশন, কারো কারো ক্ষেত্রে লেট কমপ্লিকেশন। আর লেটের এস্টাবলিশড কিছু কমপ্লিকেশন আছে, ডিলেইড ইউনিয়ন, মেল ইউনিয়ন, নন ইউনিয়ন, এভিএন, মাসেল কন্ট্রাকচার, অস্টিওআর্থ্রাইটিস। চিলড্রেনে কিছু স্পেসিফিক ফ্র্যাকচার আছে, দোজ আর কমন, যেরকম সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ হিউমেরাস, ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার অফ হিউমেরাস, ফ্র্যাকচার এসওএফ মানে শ্যাফট অফ ফিমার, প্রক্সিমাল ফিমোরাল ফ্র্যাকচার, ফ্র্যাকচার রেডিয়াস আলনা, হ্যাঁ, ফ্র্যাকচার টিবিয়া, এগুলা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কমন ফ্র্যাকচারস। এখন আসো হোয়াট ইজ ওপেন ফ্র্যাকচার। আমরা কিন্তু এর আগে কম্পাউন্ড ফ্র্যাকচারের সংজ্ঞা পড়ে আসছি, যেখানে একটা ব্রিচ অফ দ্য কাভারিং, অর্থাৎ সফট টিস্যুরটাও আমার একটু ডিস্টার্বড হবে, ওই ডিস্টার্বড অংশ দিয়ে আমার একটা বোনসের স্পাইক তোমার ওই সফট টিস্যুটাকে ঝামেলায় ফেলবে, ডিস্টার্ব করবে, বোনসটা বাইরে বের হয়ে আসতে পারে, অথবা বের না হয়ে আসলেও অ্যাটলিস্ট হেমাটোমা, ফ্র্যাকচার হেমাটোমাটা এক্সপোজড হয়ে যাবে, ওইটাই হচ্ছে ওপেন ফ্র্যাকচার। এখন ওপেন ফ্র্যাকচারের অথবা কম্পাউন্ড ফ্র্যাকচারের ম্যানেজমেন্টটা, এখানে দেখো কোশ্চেনটা দুইটা আসছে, একটা হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ ওপেন ফ্র্যাকচার কি, আর একটা হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট অফ কম্পাউন্ড ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট কি। তো যেইভাবেই আসুক, তুমি ইমিডিয়েট কিছু অংশ, কিছু ডিলেইড অংশ থাকবে, তো বলবা। প্রথম কথা হচ্ছে টেক ওপেন ফ্র্যাকচার অ্যাজ অ্যান ইমার্জেন্সি। আমাদের যে অর্থোপেডিক ইমার্জেন্সি গুলার কথা আমরা বলি,
সরি ফর দ্য ইন্টারাপশন, ইন্টারনেট একটু ডিস্টার্ব করেছিল। তো আমরা পড়তেছিলাম হচ্ছে ম্যানেজমেন্ট অফ ওপেন ফ্র্যাকচার আর কম্পাউন্ড ফ্র্যাকচার। তো এখানে হয় কি যে ওপেন ফ্র্যাকচারটাকে উই হ্যাভ টু টেক দ্য ওপেন ফ্র্যাকচার অ্যাজ অ্যান ইমার্জেন্সি লাইক কম্পার্টমেন্ট সিনড্রোম অর আদার ইমার্জেন্সিস অফ অর্থোপেডিক সিনড্রোমা। এটাকে ইমার্জেন্সি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে খুব জরুরিভাবে খুব গুরুত্বের সাথে যে স্টেপ বাই স্টেপ আছে, উই হ্যাভ টু ফলো অল দ্য স্টেপস, আদারওয়াইজ দ্য চান্স অফ কমপ্লিকেশন, যেরকম নন ইউনিয়ন, যেরকম ধরো বোনস থেকে ইনফেকশন, অস্টিওমাইলিটিস, ডিলেইড ইউনিয়ন, এবং ফ্র্যাকচার রিলেটেড যে স্টিফনেস, ইভেন লস অফ লিম্ব। হ্যাঁ, তো এই সবগুলাই বেশি হচ্ছে ওপেন ফ্র্যাকচারে রেদার দেন ক্লোজ ফ্র্যাকচার। ক্লোজ ফ্র্যাকচারের চাইতে ওপেন ফ্র্যাকচারে এই কমপ্লিকেশনস গুলো বেশি। তো কমপ্লিকেশন গুলো যেহেতু বেশি, তো এই কারণেই আমাকে ওপেন ফ্র্যাকচারটাকে ইমার্জেন্সি হিসেবে খুব গুরুত্বের সাথে ট্রিটমেন্ট দিতে হবে। তো পেশেন্ট আসার সাথে সাথে কি করতে হবে? ইভালুয়েট দ্য পেশেন্ট টু ডায়াগনোস আদার লাইফ থ্রেটেনিং ইনজুরি। পেশেন্টের অন্য কোনো লাইফ থ্রেটেনিং ইনজুরি আছে কিনা সেটাকে খুব ইমার্জেন্সি ভাবে ইভালুয়েট করে ফেলতে হবে। ইভালুয়েট করে ওই যে এটিএলএস প্রোটোকল অনুযায়ী আমরা ইভালুয়েট করব, এবং যদি আমার অ্যাকশন নেওয়া লাগে, স্টেপ নেওয়া লাগে, সেইভাবে আমি পেশেন্টকে সেই স্টেপ নিয়ে পেশেন্টকে লাইফটাকে এন্ডেঞ্জার থেকে মুক্ত করব, লাইফটাকে সেভ করব। এন্ড দেন ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস। আমাকে অ্যান্টিবায়োটিক সিলেকশনটা করতে হবে ইন প্রপার রুট, ইন প্রপার ডোজ অ্যান্ড ফর প্রপার ডিউরেশন। একেবারে সুন্দর মতো ইন্ট্রাভেনাস রুটে আমার অ্যান্টিবায়োটিক দিতে হবে as a prophylaxis antibiotic to prevent the infection, as well as at the same time we have to ensure tetanus prophylaxis, অর্থাৎ পেশেন্টের যাতে টিটেনাস, গ্যাস গ্যাংগ্রিন এগুলো না হয়, সেই ক্ষেত্রে আমাকে ওই প্রোফাইলেকটিক মেজার্স যেগুলো আছে নিতে হবে। এন্ড দেন উন্ডের কেয়ার, ওপেন যে ওনটা হলো সেটা কি করব? উন্ড এক্সিশন, উন্ড এক্সটেনশন, ডিভাইটালাইজড টিস্যুটাকে রিমুভ করা, তারপরে উন্ড ক্লিনজিং মানে হচ্ছে ইরিগেশন, নর্মাল স্যালাইন দিয়ে উন্ডটাকে আমরা ক্লিন করব। তো আমি ডিটেইলস যাচ্ছি না, তো এটা ওপেন উন্ড ম্যানেজমেন্ট তোমাদেরকে ববি ভাই ভালো করেই পড়াইছে। এন্ড দেন উন্ড কভার আর্লি ডেফিনিটিভ, মানে যদি সম্ভব হয় আমি প্রপার ইরিগেশন দিতে পারি, আমার উন্ডের টাইপটা 1 হয় বা মানে উন্ডটা ছোট হয়, কম কন্টামিনেটেড হয়, সেই ক্ষেত্রে আমি ওই সময়ে উন্ডটাকে ক্লোজ করতে পারি। এবং তখন আমরা একটা টেকনিক ইউজ করতে পারি, সেটা হলো মানে ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার। এটা হচ্ছে আমার উন্ডটাকে ইনফেকশন যাতে না হয় সেই জন্য কাজ করে, এটা একটা ডিভাইস। আর যদি ধরো ওই সময় আমি করতে পারলাম না, চাইলে পরবর্তীতে যদি লাগে আইদার স্কিন গ্রাফটিং অথবা স্কিন ফ্লাপিং, যেটাই হোক আমার ওই সফট টিস্যুটাকে কেয়ার করতে হবে। উদ্দেশ্য হচ্ছে ওপেন ফ্র্যাকচারটাকে ক্লোজ ফ্র্যাকচারে কনভার্ট করা। এর সাথে সাথে উই হ্যাভ টু স্টেবিলাইজ দ্য ফ্র্যাকচার অ্যান্ড ডিসাইড অন আর্লি অ্যাম্পুটেশন, অর্থাৎ বোনটাকে স্টেবিলাইজ করে ফেললা। এখন একটা কথা, যে একটা লোয়ার লিম একটা পেশেন্টের আসলো, সেই পেশেন্টটা একেবারে সিভিয়ারলি ড্যামেজড লোয়ার লিম। তো সিভিয়ারলি ড্যামেজড লোয়ার লিম নিয়ে যদি সে আসে, তো এই লোকটা কি হবে? যে দেখা যাচ্ছে যে তোমার অভিজ্ঞতা এবং পেশেন্টের বডি কন্ডিশন বলছে যে তার এই লিমটা সেভ হবে না। সো ইন দ্যাট কেস ডিসিশন তোমার হয়তো নিতে হবে যে এটা অ্যাম্পুটেশন করা লাগবে। তো এই ক্ষেত্রে অ্যাম্পুটেশনটা যদি আমি ডিলে করি, হয় আমার কারণে অথবা পেশেন্টের কনসেন্ট দেওয়ার কারণে, তো ডিলে ডিসিশন রিগার্ডিং দ্য অ্যাম্পুটেশন মে মেক দ্য পেশেন্টস লাইফ ইন ডেঞ্জার। কারণ কি, সেই অবস্থায় পেশেন্টের ডেভেলপ করতে পারে এবং পেশেন্ট মারা যেতে পারে। তো যদি দেখা যায় যে একটা পেশেন্টের ওপেন ফ্র্যাকচার বাট এটার তোমার অ্যাম্পুটেশন ছাড়া আর কোনো ওয়ে নাই, সেই ক্ষেত্রে ডিসাইড অন আর্লি অ্যাম্পুটেশন, তাহলে তাড়াতাড়ি অ্যাম্পুটেশন করে ফেলবা। এটা একটা প্রিন্সিপাল অফ ওপেন ফ্র্যাকচার ম্যানেজমেন্ট। হ্যাঁ, অ্যান্ড দেন রিহ্যাবিলিটেট দ্য ইনভলভড এক্সট্রিমিটি, ফাইনালি আমাকে রিহ্যাবিলিটেট করতে হবে। তো এইটাই একটু গুছায় সুন্দর করে বলবা। এখন হোয়াট আর দ্য সাইটস অফ এক্সটার্নাল ফিক্সেটর ইন বডি, অর্থাৎ এক্সটার্নালি আমরা কিছু
হোয়াট আর দ্য সাইডস অফ এক্সটার্নাল ফিক্সেটর ইন বডি। এক্সটার্নাল ফিক্সেশন ডিভাইসের মাধ্যমেও আমরা হচ্ছে কখনো কখনো পেশেন্টকে আমরা অপারেশন মানে করি, যেটা হচ্ছে ওপেন ফ্র্যাকচার ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্পেশালি। অর্থাৎ আমরা যে ফিক্সেশন ডিভাইস ইউজ করব, সেই ফিক্সেশন ডিভাইসটা হচ্ছে বডির ভিতরে থাকবে না, বডির বাইরে থাকবে। তো কখন যদি আমরা হচ্ছে তোমার এই ফিক্সেশন ডিভাইসটা বাইরে ব্যবহার করি, সেটাকে যেরকম এক্সটার্নাল ফিক্সেশন বলা হচ্ছে, আর যদি আমরা সেটা ইন্টারনালি রেখে আসি, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল ফিক্সেশন। তো আমি সেকেন্ড কোশ্চেনটা আগে আনসার করছি, হোয়াট আর দ্য টাইপস অফ ফিক্সেশন। টাইপস অফ ফিক্সেশন দুই রকমের, ওয়ান ইজ ইন্টারনাল ফিক্সেশন, অ্যানাদার ইজ এক্সটার্নাল ফিক্সেশন। ইন্টারনাল ফিক্সেশন আবার দুই রকমের, অর্থাৎ ফিক্সেশন ডিভাইস যদি আমরা মেডুলারি ক্যাভিটিতে রেখে আসি ব্যবহার করি, সেটাকে বলে ইন্ট্রামেডুলারি ফিক্সেশন ডিভাইস অর ইন্ট্রামেডুলারি ফিক্সেশন। আর যদি মেডুলারি ক্যাভিটির বাইরে অর্থাৎ কর্টেক্সের উপরে, হাড়ের উপরে আমি কোনো একটা প্লেট রেখে আসলাম, স্ক্রু দিয়ে ফিক্স করলাম, কোনো একটা সার্কলেজ ওয়্যার ব্যবহার করলাম, সেটাকে বলা হচ্ছে এক্সট্রা মেডুলারি ফিক্সেশন। তাহলে ফিক্সেশন দুই রকমের, প্রথম হচ্ছে ইন্টারনাল ফিক্সেশন, দেন হচ্ছে এক্সটার্নাল ফিক্সেশন। তো ইন্টারনাল ফিক্সেশন কোনটা? যেটা আমরা ফিক্সেশন ডিভাইসটাকে ইন্টারনালি রেখে আসি, আর ওইটা যদি মেডুলারি ক্যাভিটির ভিতরে রেখে আসি, সেটাকে বলে ইন্ট্রামেডুলারি ফিক্সেশন, যেরকম নেইল, ইন্ট্রামেডুলারি নেইল, অথবা কেউ কেউ বলে এটাকে রড, তো সেটা আমরা ব্যবহার করি। আর এক্সট্রামেডুলারি হচ্ছে যে প্লেট, স্ক্রু এইগুলা দিয়ে আমরা ফিক্স করি, বাট সেই ফিক্সেশন হার্ডওয়্যারটা থাকে মেডুলারি ক্যাভিটির বাইরে। আর এক্সটার্নাল ফিক্সেশন হচ্ছে ওই ফিক্সেশন যেটা আমার বোনসকে ফিক্স করবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটাকে আমরা বাইরের দিকে রেখে দিব। এটা ওপেন ফ্র্যাকচার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্সটার্নাল ফিক্সেশন ব্যবহার করে। তাহলে কোথায়, হোয়াট আর দ্য সাইটস অফ এক্সটার্নাল ফিক্সেটর? তোমরা বলবা ফিমার, টিবিয়া, হিউমেরাস, রেডিয়াস, লাইফ এন্ড পেলভিস। বাট কথা হচ্ছে বলবা ফর ফিক্সেশন অফ ওপেন ফ্র্যাকচার অফ ফিমার, স্পেশালি ওপেন ফ্র্যাকচার অফ শ্যাফট অফ ফিমার, open fracture of shaft of tibia, open fracture of shaft of humerus, open fracture of radius ulna, and also in pelvic fracture. pelvis fracture এ সব সময় ওপেন ফ্র্যাকচার লাগে না, পেলভিস ফ্র্যাকচারের কতগুলা ক্লোজ ফ্র্যাকচারেও আমরা এক্সটার্নাল ফিক্সেটর ব্যবহার করি। এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। ফিমার, টিবিয়া, হিউমেরাস, রেডিয়াস আলনা এগুলো যেরকম ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা এক্সট্রিক্স ব্যবহার করি, কিন্তু পেলভিসের ক্ষেত্রে কিছু কিছু ক্লোজ ফ্র্যাকচারেও আমরা এক্সফিক্স ব্যবহার করি। এক্সফিক্স মানে হচ্ছে এক্সটার্নাল ফিক্সেটর। আসো নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই রিডাকশন অফ ফ্র্যাকচার? ফ্র্যাকচার রিডাকশন মানে কি? তারপরে হচ্ছে যে সমস্ত ফ্র্যাকচারের কি রিডাকশন লাগে, তারপরে স্টেপস গুলা কি কি, আর রিস্ক অফ ওপেন রিডাকশন কি, এগুলা ববি ভাই কিছুটা বলছে, আমি একটু বলি। যে রিডাকশন হচ্ছে আমার একটা বোন ভেঙে গেল, ভাঙার কারণে দুইটা ফ্র্যাগমেন্টের যে তোমার ডিফরমিটি, অ্যাঙ্গুলেশন বা রোটেশন বা লস অফ অ্যালাইনমেন্ট হয়েছে, এটাকে ঠিক করে ঠিক পূর্বের অবস্থায়, অ্যানাটমিক্যালি পূর্বের অবস্থা অর্থাৎ ভাঙার আগে ওই ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটা যে অবস্থায় ছিল সে অবস্থায় নিয়ে আসার জন্য আমরা যে কাজগুলা করি, এরাই হচ্ছে, এদেরকেই বলা হচ্ছে রিডাকশন টেকনিক। সো রিডাকশন অফ ফ্র্যাকচার মিন স্টেপস অর অ্যাটেম্পটস হুইচ আর টেকেন for adequate apposition and normal alignment of the bone fragment. আর does all fracture require reduction? না, সমস্ত ফ্র্যাকচারের রিডাকশন দরকার নাই। ধরো যেই ফ্র্যাকচার গুলা তোমার ডিসপ্লেসড হয় নাই, সেটার তো রিডাকশন দরকার নাই। আবার ডিসপ্লেসড হইল, বাট তোমার হচ্ছে যে কিছু যে আমাদের ক্রাইটেরিয়া আছে, যে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া, যেটা যে অ্যাঙ্গুলেশন এতটুকু বা অ্যালাইনমেন্ট এতটুকু লস হয়েছে, যদি সেটা অ্যাকসেপ্টেবল হয় সেই ক্ষেত্রে আমার রিডাকশন দরকার নাই। বাট ইটস বেটার টু আনসার যে যেখানে তোমার ডিসপ্লেসমেন্ট হয় নাই, অর্থাৎ পেশেন্টের বোনসটা ফ্র্যাকচার হয়েছে but undisplaced, in those cases we don't need to reduce the fractures. So the question of does all fracture require reduction, answer is not always. এখন আসো রিডাকশনের স্টেপস কি কি। দেখো ছবিটা, রিডাকশন করতে হবে অবশ্যই অ্যানেস্থেসিয়া দিয়ে, আইডিয়ালি অ্যানেস্থেসিয়া ছাড়া রিডাকশন এটা কিন্তু সায়েন্টিফিক না, এটা বই পুস্তকও বলে না, আমরা কখনো কখনো করি, বাট দিস ইজ নট কারেক্ট। তো এর আগে কি করতে হবে, প্রথমে কনসেন্ট নিতে হবে পেশেন্টের কাছ থেকে বা পেশেন্টের লিগ্যাল গার্জিয়ান থেকে। আমি প্রথমে কনসেন্ট নিলাম, দেন অ্যানেস্থেসিয়া দিলাম, এরপরে
আমাকে করতে হবে ট্রাকশন কাউন্টার ট্রাকশন, অর্থাৎ আমি সার্জন হিসেবে বা একজন অ্যাসিস্ট্যান্ট ট্রাকশন দিবে আর তার উল্টা দিকেই কাউন্টার ট্রাকশন আমাকে দিতে হবে। ঠিক আছে, নিউটনস থার্ড ল, ট্রাকশন কাউন্টার ট্রাকশনে এর মাধ্যমেই আমরা হচ্ছে রিডাকশনটা আসবো। যখন ট্রাকশন কাউন্টার ট্রাকশন এডিকুয়েট হবে, দেখো ফিগার বি 2 নম্বর ছবিটাতে এই যে সার্জন তার বাম হাত দিয়ে এটাকে ডিসইম্প্যাক্ট করতেছে, ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটাকে বলে ডিসইম্প্যাকশন। এই ডিসইম্প্যাকশনের পরের স্টেপ হচ্ছে প্রেসিং ফ্র্যাগমেন্ট ইনটু রিডিউসড পজিশন। এটাকে ফ্র্যাগমেন্টটাকে ডিসইম্প্যাক্ট করে তারপরে প্রেস করে তাকে তার পূর্বের অবস্থায় অর্থাৎ ভাঙার আগে যে অবস্থায় ছিল সেই কাছাকাছি অবস্থায় নিয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে প্রেসিং ফ্র্যাগমেন্ট ইনটু রিডিউসড পজিশন। তাহলে এই হলো স্টেপস তোমরা বলে ফেলবা। এখন দেখো রিডাকশন দুই রকমের, একটা হচ্ছে ওপেন রিডাকশন, একটা হচ্ছে ক্লোজড রিডাকশন। ক্লোজড রিডাকশন হচ্ছে যে ফ্র্যাকচার হেমাটোমাকে আমি ডিস্টার্ব করব না, আমি ফ্র্যাকচার হেমাটোমায় হাত দিব না, হাত না দিয়ে যদি আমি রিডাকশন করি সেটাকে বলে ক্লোজ রিডাকশন। আর যদি আমার রিডাকশন করার সময় আমার ফ্র্যাকচার হেমাটোমাটাকে ডিস্টার্ব করা লাগে, ফ্র্যাকচার হেমাটোমাকে টাচ করা লাগে, সেই রিডাকশনটাকে বলে ওপেন রিডাকশন। আমরা যে সমস্ত অপারেশন করে রিডাকশন করি তার বেশিরভাগই হচ্ছে ওপেন রিডাকশন। একটা কথা বলে রাখি, আমরা অপারেশন করে কিছু রিডাকশন করি যেগুলো ওপেন রিডাকশন না, অর্থাৎ আমরা অপারেশন করে কাটাছেড়া করি। আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে যেখানেই কাটা হইলো, মাংস কাটা হইলো, চামড়া কাটা হইলো, তো সেখানেই বুঝি হেমাটোমা এক্সপোজ হইলো না। যেরকম ট্রোকেন্টার ফ্র্যাকচার নামে একটা ফ্র্যাকচার তোমরা জানো, যেখানে আমরা কাটাকাটি করে অপারেশন করি বাট রিডাকশনটা কিন্তু ক্লোজ, অর্থাৎ ক্লোজ থাকা অবস্থায় রিডাকশন করে নেই, হেমাটোমা আমরা টাচ করি না, জাস্ট শুধু ফিক্সেশন ডিভাইস যেটা আছে সেটাকে ফিক্স করার জন্য আমরা হচ্ছে ইনসিশন দেই, মাসেল কাটি, সফট টিস্যু কাটি, কিন্তু ওই কাটাকাটির দ্বারা আমার ফ্র্যাকচার হেমাটোমা যদি ডিস্টার্ব না হয় ওইটা ওপেন রিডাকশন না। তাহলে সামারি দাঁড়াচ্ছে যে অপারেশন করলেই সেটা ওপেন রিডাকশন হয়ে যাবে, নট অলওয়েজ। তো অপারেশন করে ওপেন রিডাকশন আমরা যদি করি তার কিছু রিস্ক আছে। রিস্ক কি? এখানে মোর সফট টিস্যু ইনজুরি হয়, ফ্র্যাকচার হেমাটোমাটা এক্সপোজড হয়ে যায়, মোর চান্স অফ ইনফেকশন অ্যান্ড মোর চান্স অফ স্টিফনেস হয়। ইমপ্লান্ট রিলেটেড রিস্ক, ইমপ্লান্টটা আমরা ভিতরে যে রেখে আসলাম সেই ইমপ্লান্ট কিছু রিস্ক তৈরি করে, হ্যাঁ, সেই রিস্কগুলো বেড়ে যায়, আর ওভারঅল পেশেন্টের ট্রিটমেন্ট কস্ট বেড়ে যায়। আর মোর চান্স অফ নন ইউনিয়ন, ডিলেড ইউনিয়ন এখানে থাকে ওপেন রিডাকশনের কারণে। কারণ কি, আমরা বায়োলজি যেটা আছে, আমরা যেটাকে বলি যে বোন বায়োলজি অর্থাৎ ভাস্কুলারিটি, এই বায়োলজিটাকে আমরা নষ্ট করে ফেলি, নষ্ট হয় ডিউরিং ওপেন রিডাকশন। এর কারণে যদি বোনস রিলেটেড নন ইউনিয়ন হয়, বোনসের ডিলেড ইউনিয়ন হয়, এগুলা ক্লোজ রিডাকশনের চাইতে ওপেন রিডাকশনে বেশি হয়। এখন দেখো, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ফ্র্যাকচার, হোয়াট আর দ্য কজেস অফ নন ইউনিয়ন, স্টেট দ্য ক্লিনিক্যাল আর রেডিওলজিক্যাল ফাইন্ডিংস অফ নন ইউনিয়ন। নন ইউনিয়নের কিছু কজ আছে, কিছু কজকে বলা হচ্ছে জেনারেল কজ আর কিছু হচ্ছে বায়োলজিক্যাল এন্ড পেশেন্ট রিলেটেড কজেস। জেনারেল কজ, কন্টাক্ট যদি পেশেন্টের আমরা ট্রিটমেন্ট করলাম কিন্তু কন্টাক্টটা সাফিসিয়েন্ট করতে পারলাম না, তাহলে নন ইউনিয়ন হইতে পারে। অ্যালাইনমেন্টটা এডিকুয়েট করতে পারলাম না আমাদের ট্রিটমেন্ট দ্বারা, আমরা ফ্র্যাকচার সাইটকে সাফিসিয়েন্ট স্টেবিলিটি দিতে পারলাম না, অথবা আমরা ফ্র্যাকচার সাইটকে স্টিমুলেশন দিতে পারলাম না। স্টিমুলেশন কেমনে দেয়? ওই যে পেশেন্টকে ওয়েট বিয়ার করার জন্য আমরা পেশেন্টকে উৎসাহ দেই, অর্থাৎ একটা লেভেলে গিয়ে আমরা এক্সরে করে দেখবো, যখন একটু একটু ক্যালাস হচ্ছে তখন পেশেন্টকে বলি যে আপনি এখন প্রথমে পার্শিয়াল ওয়েট বিয়ারিং, তারপরে হচ্ছে ফুল ওয়েট বিয়ারিং করবেন। তো এই যে ওয়েট বিয়ারিং করার কথাটা, এটাকে বলা হয় হচ্ছে ফ্র্যাকচার সাইটের ক্যালাস ফরমেশনকে অর্থাৎ ফ্র্যাকচার হিলিংকে স্টিমুলাস দেওয়া। তো আমরা যদি ইনসাফিসিয়েন্ট স্টিমুলাস দেই, অর্থাৎ এগুলো হচ্ছে জেনারেল কজ, যে কন্টাক্ট ঠিক নাই, অ্যালাইনমেন্ট ঠিক নাই, স্টেবিলিটি সাফিসিয়েন্ট না, স্টিমুলেশনটাও সাফিসিয়েন্ট না, তাহলে নন ইউনিয়ন হইতে পারে। এখন আসো, কতগুলা বায়োলজিক্যাল এবং পেশেন্ট রিলেটেড কজ আছে, যেরকম পোর সফট টিস্যু। একেবারে সফট টিস্যু কন্ডিশন খুব খারাপ, এটা হইতে পারে ট্রমার কারণে, ইভেন হইতে পারে সার্জারির কারণে। হ্যাঁ, এই যে ওপেন ফ্র্যাকচারে তোমার সফট টিস্যুর কন্ডিশন খারাপ থাকে, লোকালি যদি কোনো ইনফেকশন থাকে ওইখানে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ পেশেন্টটা যদি ড্রাগ অ্যাবিউজার হয়, অ্যান্টি ইনফ্লামেটরি অথবা সাইটোটক্সিক ইমিউনোসাপ্রেসান্ট ড্রাগ ইউজ করে থাকে অ্যাট দ্যাট টাইম, ফ্র্যাকচারের আগে থেকে করে আসছে, তাইলে ওই লোকটার নন ইউনিয়নের চান্স বাড়ে। পেশেন্টের যদি অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ থাকে, যেরকম ডায়াবেটিস,
মেলাইটাস অথবা ইমিউনোসাপ্রেসেন্ট কোনো ডিজিজ যদি থাকে, হ্যাঁ, তাহলে সেই পেশেন্টের নন ইউনিয়নের চান্স বেশি। আর একটা কথা হচ্ছে নন কমপ্লায়েন্স অন দ্য পার্ট অফ দ্য পেশেন্ট। এখন রোগী কথা শোনে না, যেইভাবে তুমি ট্রিটমেন্টটা করতে চাচ্ছ সে সেই অ্যাডভাইসগুলো ফলো করলো না, মানলো না। যে কয়দিন প্লাস্টার থাকার দরকার সে রাখলো না, যে কয়দিন তার নন ওয়েট বেয়ারিং থাকার কথা সে থাকলো না, যখন থেকে ওয়েট বেয়ার স্টার্ট করার কথা সে করলো না, অর্থাৎ পেশেন্ট ফলো করলো না, তোমার অ্যাডভাইস ফলো করলো না, সেই ক্ষেত্রে নন কমপ্লায়েন্স ফ্রম দ্য পেশেন্ট পার্টি মে লিড টু নন ইউনিয়ন অফ দ্য ফ্র্যাকচার। তো এটা খুব সুন্দর করে বলে ফেলবা যে হোয়াট আর দ্য কজেস অফ নন ইউনিয়ন। রিটেনেও যদি আসে এটা লিখতেই হবে, ভাইভাতেও আসতে পারে। হ্যাঁ, এখন আসো ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি। এই যে দেখো, একটা ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, তার হিউমেরাস ফ্র্যাকচার ছিল, হ্যাঁ, কিন্তু এটা নন ইউনিয়ন হয়ে গেছে। নন ইউনিয়ন বলতে বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট সময়, যেটা ইউনিয়নের জন্য যে নির্দিষ্ট সময় আছে সেই সময় পার হয়ে যাচ্ছে কিন্তু ইউনিয়নের কোনো লক্ষণ নাই। এটা একটা জিনিস পাবা। মুভমেন্ট ক্যান বি ইলিসিটেড এট দ্য ফ্র্যাকচার সাইট। ফ্র্যাকচার সাইটে মুভমেন্ট পাবা এবং মুভমেন্টটা ইউজুয়ালি পেইনলেস হবে, এটাও নন ইউনিয়নের পক্ষে। আর কখনো কখনো সিউডো আর্থ্রোসিস তৈরি হয়, ওইখানে ফ্র্যাকচার সাইটে ফলস জয়েন্ট তৈরি হয়, সেটা নিয়ে তোমার কাছে আসলো। তো ক্লিনিক্যালি এই সমস্ত জিনিস দেখে এবং ডিফর্মিটি থাকবে, এটা দেখে তুমি ক্লিনিক্যালি নন ইউনিয়নের দিকে দেবা। আর এটাকে কনফার্ম করবা বাই এক্সরে। হ্যাঁ, এক্সরেতে দেখবা যে তোমার ফ্র্যাকচারটা দেখা যাচ্ছে ইজিলি, মানে ক্লিয়ারলি ভিজিবল, হ্যাঁ, কিন্তু তোমার হিলিং হচ্ছে না, অর্থাৎ ফ্র্যাকচার যে লাইনটা সেটা তোমার ক্লোজ হচ্ছে না, এইটাই বোঝা যাবে। এই যে দেখো ফ্র্যাকচার লাইন, এই যে ফ্র্যাকচার লাইন, এখানে কিন্তু বোনসের অভাব নাই, এই যে দেখো বোনস হচ্ছে, বাট এই যে ফ্র্যাকচার লাইন, এই যে দেখো ফ্র্যাকচার লাইন, অর্থাৎ আমার দুই সাইডে বোনস থাকতে পারে অথবা বোন কমে যেতে পারে, কিন্তু ফ্র্যাকচার লাইনটা আমার নিষ্পত্তি হবে না, এটাই হচ্ছে মেইন কথা। এখন এই নন ইউনিয়নকে রেডিওলজিক্যালি দুই ভাগে ভাগ করে, রেডিওলজিক্যালি এক্সরে দেখে। একটাকে বলে হাইপারট্রফিক নন ইউনিয়ন, একটাকে বলে অ্যাট্রফিক নন ইউনিয়ন। হাইপারট্রফিক নন ইউনিয়ন যেখানে হচ্ছে অস্টিওজেনেসিস অ্যাক্টিভ, অর্থাৎ বোনস তৈরি হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু সেখানে সাফিসিয়েন্ট না যেটাকে কোনটাকে ইউনিয়ন করার জন্য। অর্থাৎ আমরা যদি কোনো কারণে এরকম চিকিৎসা দেই যে ওইখানে স্টেবিলিটিটা সাফিসিয়েন্ট দিতে পারলাম না, ইনএডিকুয়েট স্টেবিলিটি, তাহলে এই ধরনের হাইপারট্রফিক নন ইউনিয়ন হবে। অর্থাৎ ফ্র্যাকচার সাইডের বোন এন্ডটা এনলার্জ হবে, হাইপারট্রফি হবে, বাট ইউনিয়ন হবে না, সেটাকে বলে হাইপারট্রফিক। অন্যদিকে দেখো এইটা, এই যে বোনসের যে এন্ডটা, এই এন্ডটা ট্যাপার হয়ে গেছে অথবা কখনো কখনো রাউন্ডেড হয়ে যেতে পারে, কিন্তু নতুন কোনো হাড্ডি তৈরি হবে না, নো নিউ বোন ফরমেশন, এটাকে বলা হচ্ছে অ্যাট্রফিক নন ইউনিয়ন। তাহলে এক্সরেতে কি পাবা? প্রথম কথা হচ্ছে ফ্র্যাকচার লাইন ভিজিবল হবে, ফ্র্যাকচার ইউনিয়নের সাইন্সগুলো দেখা যাবে না, এডিকুয়েট ক্যালাস, অর্থাৎ হাইপারট্রফিও থাকতে পারে, অ্যাট্রফিও থাকতে পারে। তো এই জিনিসগুলো আমরা রেডিওলজিক্যালি দেখে নন ইউনিয়নকে ডায়াগনোসিস করব। ডিফাইন ফ্র্যাকচার হয়ে গেছে। হাউ ডাজ এ ফ্র্যাকচার ক্যান বি ক্লাসিফাইড ইটিওলজিক্যালি এন্ড হোয়াট ইজ স্ট্রেস ফ্র্যাকচার? ইটিওলজিক্যালি হচ্ছে কি কি কারণে ফ্র্যাকচার হয়। দেখো, পোস্ট ট্রমাটিক আঘাতের কারণে হইলো। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, অর্থাৎ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এটা আমি একটু পরে বলবো যে এটা কারণ অনুযায়ী একটা প্যাথোলজি। আর একটা হচ্ছে স্ট্রেস ফ্র্যাকচার। ইটিওলজিক্যালি আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। তো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, স্ট্রেস ফ্র্যাকচার আমি এখানে বলতেছি না, নেক্সট বলবো। এখন আসো, স্ট্রেস ফ্র্যাকচার কি জিনিস। স্ট্রেস ফ্র্যাকচার হচ্ছে যে একটা নর্মাল বোন, হ্যাঁ, এই নর্মাল বোনটা রিপিটেড তোমার স্ট্রেস এন্ড স্ট্রেইনের শিকার হচ্ছে। যেরকম মনে করো একজন অ্যাথলেট, যেরকম মনে করো একজন ড্যান্সার অথবা মিলিটারি পার্সোনাল নতুন রিক্রুট হইলো, ও যে তোমার ব্যায়াম করা লাগে, ফিজিক্যাল এক্সারসাইজ, ড্যান্সারের যে অ্যাক্টিভিটি, অ্যাথলেটের যে অ্যাক্টিভিটি, তো এই অ্যাক্টিভিটি দেখা যায় কি একটা জায়গায়, বেশিরভাগ ধরো টিবিয়াতে বেশি হয়, তো সেখানে রিপিটেড স্ট্রেস হয় অ্যান্ড দেন স্ট্রেইন হয়। তো একটা হাই ডোজ অফ লোড সেখানে রিপিটেড হইতে থাকে। এই রিপিটেড ডোজের কারণে সেখানে কতগুলা ছোট ছোট ডিফরমেশন হয়, মাইনিট ডিফরমেশন। এই যে ছোট্ট ডিফরমেশন হইলো, মাইনিট ডিফরমেশন, এইটা আবার তোমার রিমডেলিং কে ইনিশিয়েট করে নরমালি। তো রিমডেলিং মানে কি, যে বোন রিজর্পশন হবে এবং নিউ বোন ফরমেশন হবে, এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা। কিন্তু when exposure to stress and deformation is repeated, এই যে রিপিটেড স্ট্রেস হচ্ছে, স্ট্রেইন হচ্ছে, এতে কি হয়, রিজর্পশন অফ বোন অকার ফাস্টার দেন রিপ্লেসমেন্ট, অর্থাৎ রিজর্পশন হয়ে থাকে
সেই বোনসটা আবার অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটি দ্বারা রিপ্লেসড হয় না, এতে এই এরিয়াটা ফ্র্যাকচার হয়। এটাই হচ্ছে স্ট্রেস ফ্র্যাকচার। তো স্ট্রেস ফ্র্যাকচার কোনটা? যে স্ট্রেস ফ্র্যাকচার হচ্ছে সেইটা যেই যেই ফ্র্যাকচারটা হয় ডিউ টু বিকাম এ সাবজেক্ট টু রিপিটেড স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন, অর্থাৎ রিপিটেড হেভি লোড হওয়ার কারণে একটা নর্মাল বোনস অল্প আঘাত টাঘাত লাগলো না, এমনি ভেঙে গেল, সেটাকে বলা হচ্ছে স্ট্রেস ফ্র্যাকচার। আমরা অ্যাথলেটে পাই, ড্যান্সারে পাই, মিলিটারি পার্সোনালে পাই। এখন আসো, হোয়াট ইজ ওপেন ফ্র্যাকচার? তোমরা জানো। হাউ ডাজ ওপেন ফ্র্যাকচার ডিফার ফ্রম ক্লোজ ফ্র্যাকচার ইন রেসপন্স টু ট্রিটমেন্ট প্রোটোকল? যেটা আমরা বলে আসলাম যে ট্রিটমেন্টের দিক থেকে ওপেন এবং ক্লোজ ফ্র্যাকচারকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। যে ওপেন ফ্র্যাকচারের চাইতে ক্লোজ ফ্র্যাকচার মোর ইমার্জেন্সি। ক্লোজ ফ্র্যাকচারের আমার সার্জিক্যাল ইরিগেশন, উন্ড এক্সিশন, উন্ড ডিপ্লেটমেন্ট এগুলো করা লাগে, ক্লোজ ফ্র্যাকচারে লাগে না। সার্জিক্যাল, তারপরে ওপেন ফ্র্যাকচারে অবশ্যই এডিকুয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে, ক্লোজ ফ্র্যাকচারে সবসময় অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে না। ওপেন ফ্র্যাকচারে টিটেনাস প্রোফাইল্যাক্সিস দেওয়া লাগতে পারে, ওপেন ক্লোজ ফ্র্যাকচারে দেওয়া লাগবে না। এগুলা হচ্ছে দুইটার পার্থক্য। এখন হোয়াট আর দ্য সিস্টেমিক কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার? আমরা আগে পড়ে আসছি, ওই যে জেনারেল কমপ্লিকেশন ওইটাই হচ্ছে সিস্টেমিক কমপ্লিকেশন, যেরকম শক, হেড এম্বলিজম, কার্ডিওরেসপিরেটরি ফেলিউর, এআরডিএস, এগুলা। এখন একটা কোশ্চেন আসছে, হোয়াট আর দ্য ফ্র্যাকচার অকার্ড ইন এল্ডারলি উইমেন? বয়স্ক মহিলাদের কি ফ্র্যাকচার হয় অস্টিওপোরোসিসের কারণে? ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার কমন, কলিস ফ্র্যাকচার কমন, নেক অফ ফিমার ফ্র্যাকচার কমন, ট্রোকেন্টারিক ফ্র্যাকচার কমন, অ্যাঙ্কেল ফ্র্যাকচার কমন। এর কারণ কি? স্টেট দ্য ফ্যাক্টর ফর দিস ফ্যাক্টর। ঠিক আছে, ফ্যাক্টর হচ্ছে অস্টিওপোরোসিস, এটাই মেইন কজ। ইনক্রিজড বোন টার্ন ওভার, এটা অস্টিওপোরোসিসে হয়। এটা তুমি আলাদা পয়েন্ট বললে বলতে পারো, না বললেও আমরা মাইন্ড করবো না। অ্যাসোসিয়েটেড ডিজিজ, অর্থাৎ বয়স্ক মানুষের যেগুলা বলে আসলাম, যেই বোনস ডিজিজ গুলায় আমার বডি ইমিউনিটি কমাই দেয়, ওগুলার চান্স বেশি থাকে, ডায়াবেটিস। অ্যান্ড লো লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বয়স্ক মানুষদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু কম, এটা স্বাভাবিক। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু কমে গেলে বোনসের স্ট্রেংথ কমে, আর সেই ক্ষেত্রে বোনসের তোমার বোন মিনারেল ডেন্সিটি কমে, আলটিমেটলি অস্টিওপোরোসিস হয়। আর ঘুরায় ফিরে কথা হচ্ছে একটাই, যে বড় বয়স্ক মানুষদের অস্টিওপোরোসিস বেশি, এই কারণে এই ফ্র্যাকচার গুলো হয়। অস্টিওপোরোসিস এই কারণে হইতে পারে। এখন দেখো, ওপেন ফ্র্যাকচার কেন ডেঞ্জারাস? ওপেন ফ্র্যাকচার ডেঞ্জারাস এই কারণে যে চিকিৎসা যদি ঠিক মতো না হয়, চান্স অফ কমপ্লিকেশন রিলেটেড টু ফ্র্যাকচার ইজ মোর ইন কেস অফ ওপেন ফ্র্যাকচার। এন্ড কমপ্লিকেশন কি? ইনফেকশনের চান্স বেশি, ডিলেড ইউনিয়নের চান্স বেশি, নন ইউনিয়নের চান্স বেশি, জয়েন্ট স্টিফনেসের চান্স বেশি, ইভেন প্রেসার সোর। ওপেন ফ্র্যাকচার একটা লম্বা সময় তুমি শোয়ায় রাখলা, তাহলে প্রেসার সোর্সের চান্স বেশি, ইভেন লিম্ব লসেরও চান্স বেশি। যেহেতু এই সমস্ত জিনিসের চান্স বেশি, সো ওপেন ফ্র্যাকচার ইজ মোর ডেঞ্জারাস। হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার? আমরা আলাপ করে ফেলছি। এখন আসো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হচ্ছে ওই ফ্র্যাকচার যেটাতে খুব ট্রিভিয়াল ট্রমাতে হাড় ভেঙে যাবে। হ্যাঁ, অনেক সময় পেশেন্ট তোমাকে কমপ্লেন করতে পারে যে আমি তো চেয়ারে বসেছিলাম, ওঠার সময় হাড়টা মানে ভেঙে গেল, মানে এখানে তো সে তেমন কোনো পড়ে যায় নাই। এখন তখন পেশেন্ট বলে কি, যে আমি হাড় ভেঙে পড়ে গেলাম, অর্থাৎ হাড় আগে ভাঙলো পরে আমি পড়ে গেলাম। ইউজুয়ালি কি বলে, যে আমি পড়ে যেয়ে হাড্ডি ভাঙছি। আর এই সমস্ত ক্ষেত্রে বলে যে আমি তো হাড্ডি ভেঙে পড়ে গেলাম। অর্থাৎ কোনো কারণে যদি দেখা যায় যে আমার বোনসের ভিতরে, বোনসের যে স্ট্রাকচার, সেই বোনসের স্ট্রাকচারটা অ্যাবনর্মাল হয়ে গেল। অ্যাবনর্মাল কেমনে হইতে পারে? আমার বোনটা অস্টিওপোরোটিক হইলো, অথবা বোনসের ভিতরে কোনো একটা অস্টিওলাইটিক কোনো একটা টিউমার হইলো, অর্থাৎ এতে বোনসের যে স্ট্রেংথ, বোনসের যে শক্তি, সেটা কমে গেছে। ওই বোনসটা দেখা যাবে স্বাভাবিক যে পরিমাণ ট্রমা লাগে একটা ওই বোনসের স্বাভাবিক অবস্থায় ভাঙতে, তার চেয়ে অনেক অল্প ট্রমাতে হাড়টা ভেঙে যাবে। এটাই হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ডেফিনেশন কি? এ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ইজ এ বোন ফ্র্যাকচার কজড বাই দ্য ডিজিজ দ্যাট উইকেন্স অফ দ্য বোন স্ট্রাকচার। বোনের স্ট্রাকচারকে উইক করে ফেলে। এই অবস্থায় যে ফ্র্যাকচারটা হয় ডিউ টু ভেরি ট্রিভিয়াল ট্রমা, সেটাই হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এর আরেক নাম হচ্ছে ইনসাফিসিয়েন্সি ফ্র্যাকচার। ডেফিনেশন আরেকটা আছে, when abnormal bone gives way, this is referred to as a pathological fracture. তো তোমরা উপরেরটাও বলতে পারো, নিচেরটাও বলতে পারো।
ডিফাইন ফ্র্যাকচার, ক্লাসিফাই ফ্র্যাকচার, ক্লিনিক্যালি। ডিফাইন ফ্র্যাকচার আলাপ করে ফেলছি। ক্লাসিফাই ফ্র্যাকচার, ক্লিনিক্যালি কোনটা? ওই যে ওপেন ফ্র্যাকচার, ক্লোজ ফ্র্যাকচার। ক্লোজ, ওপেন, ওপেনের আবার ওই যে গাছ ছিল 1 2 3। ক্লিনিক্যালি এই ক্লাসিফিকেশন হচ্ছে এটা। নিউমারেট দ্য ফ্র্যাকচার দ্যাট অকার ডিউ টু ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড, আমরা কথা বলে ফেলছি। হোয়াট আর দ্য কজেস অফ নন ইউনিয়ন, আমরা আলাপ করে ফেলছি যে জেনারেল কিছু কজ আছে, কিছু হচ্ছে তোমার ওই পেশেন্ট রিলেটেড কজ আছে। আর একটু শর্ট করলে যদি ওইটা বড়টা মনে না থাকে তাহলে এটা বলবা যে হোস্ট ফ্যাক্টর রিলেটেড, বায়োলজিক্যাল ফ্যাক্টর রিলেটেড, মেকানিক্যাল ফ্যাক্টরস। হোস্ট হচ্ছে পেশেন্টের শরীরে ইনফেকশন, মানে ওই ফ্র্যাকচার রিলেটেড ইনফেকশন হইল। বায়োলজিক্যাল ভাস্কুলারিটি কম, সফট টিস্যু ড্যামেজ বেশি। মেকানিক্যাল রিডাকশন ঠিক মতো হয় নাই, স্টেবিলিটি ঠিক মতো দিতে পারি নাই। তো অল্প কথায় বললে এইটা, কিন্তু ওই আগেরটা মনে রাখতে হবে বেশি ভালো করে। মেনশন দ্য প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট অফ ফ্র্যাকচার, আলাপ করা হয়ে গেছে। হোয়াট আর দ্য মেথডস অফ ইমোবিলাইজেশন? মেথডস অফ ইমোবিলাইজেশন হচ্ছে আমরা রিডাকশন করে ইমোবিলাইজ অর্থাৎ রিটেন করব কিভাবে সেই রিডিউস ফ্র্যাগমেন্টটাকে। এটা ট্রাকশন দিয়ে করতে পারি, হ্যাঁ, কন্টিনিউয়াস ট্রাকশন। কাস্ট দিয়ে করতে পারি, ব্রেইজ দিয়ে করতে পারি, ইন্টারনাল ফিক্সেশন করতে পারি, এক্সটার্নাল ফিক্সেশন করতে পারি। এখন এইটা একটু গুরুত্বপূর্ণ। হোয়াট আর দ্য হ্যাজার্ডস অফ প্লাস্টার? প্লাস্টারেরও কিছু কিছু হ্যাজার্ড আছে, ঝামেলা আছে। কি কি? স্কিনে কিছু কমপ্লিকেশন হয়, যেরকম ডার্মাটাইটিস হয়, তারপরে স্কিনের তোমার নেক্রোসিস হয়, সুপারফিশিয়াল লেয়ার গুলা, এবং সেখানে প্রেশার সোর হয়। তারপরে আসো থার্মাল ইনজুরি, অর্থাৎ আমি যখন এই তোমার প্লাস্টারটা অ্যাপ্লাই করলাম, এটা যদি হিট রিলিজ করে অনেক বেশি পরিমাণে, সেটা থার্মাল ইনজুরি অফ দ্য স্কিন করতে পারে। আর প্লাস্টার দীর্ঘদিন লম্বা সময় যদি প্লাস্টার রাখতে হয়, জয়েন্ট স্টিফ হতে পারে, মাসেল কন্ট্রাকচার হতে পারে। এবং যখন আমরা একটা প্লাস্টারকে করে রাখলাম তাহলে তো ইউজ হয় না আমার পাটা, তো সেক্ষেত্রে ডিজ ইউজের কারণে অস্টিওপোরোসিস হয় এবং সেখান থেকে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়। অ্যান্ড কম্পার্টমেন্ট সিনড্রোম, এটাও প্লাস্টারের একটা কমপ্লিকেশন। এটা আমি শেষে লিখছি, এটা ঠিক হয় না, এটা আরেকটু উপরের দিকে বলবা। কম্পার্টমেন্ট সিনড্রোম একটা অ্যাকিউট কমপ্লিকেশন অফ ফল্টি প্লাস্টার। এই ছবিটা দেখো, স্কিন কমপ্লিকেশন প্লাস্টারের, ডার্মাটাইটিস, সফট টিস্যু নেক্রোসিস, প্রেশার সোর, ঠিক আছে, এই সমস্ত জিনিস আমরা পাই। এখন ওই কোশ্চেনের আরেকটা পার্ট যে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ প্লাস্টার, অর্থাৎ প্লাস্টার আমরা কেন করি, কখন করি। এক নাম্বার হচ্ছে টু সাপোর্ট ফ্র্যাকচার্ড বোন, অর্থাৎ বোনটা আমি রিডাকশন করছি, এটাকে ইমোবিলাইজ করার জন্য সাপোর্ট দিলাম, এটা একটা প্লাস্টারের কমন ইউজ। তারপর হচ্ছে টু স্টেবিলাইজ জয়েন্ট। হ্যাঁ, এখন আমার কোনো একটা জয়েন্ট ইনজুরি হয়েছে, তো জয়েন্ট আনস্টেবল, সেটাকে আমরা কখনো কখনো জয়েন্টকে স্টেবিলাইজ করার জন্য প্লাস্টার ব্যবহার করি। থার্ড হচ্ছে টু কারেক্ট অ্যান্ড টু প্রিভেন্ট ডিফর্মিটি, কখনো কখনো ডিফর্মিটি হয়ে গেছে, সেটা কারেকশনের জন্য প্লাস্টার দিই। আবার কখনো কখনো ডিফর্মিটি হয় নাই কিন্তু হইতে পারে, সেটা প্রিভেন্ট করার জন্য আমরা প্লাস্টার দিই। যেরকম ধরো নি জয়েন্টের সেপটিক আর্থ্রাইটিস হচ্ছে, সেপটিক নি, ওইটাকে প্লাস্টার দিলে তোমার ডিফর্মিটিটা প্রিভেন্ট হবে। এখন সেরিব্রাল পলসির একটা পেশেন্টের ডিফর্মিটি হচ্ছে, সেখানে প্লাস্টার দিয়ে আমরা হচ্ছে ডিফর্মিটিটাকে কারেকশন করতে পারি। আরেকটা জিনিস দেখো, টু মেক মোল্ড ইন অ্যাকুরেট কনস্ট্রাকশন অফ অর্থোসিস অর প্রস্থেসিস, অর্থাৎ আমরা আমরা অ্যাম্পুটেশনের সময় পড়ছিলাম যে আমরা কিছু জিনিস ব্যবহার করি, অর্থোসিস, প্রস্থেসিস। তো এই অর্থোসিস প্রস্থেসিস বানানোর জন্য, কনস্ট্রাকশনের জন্য আমার ছাঁচ মানে মোল্ড বানানো লাগে, সেই মোল্ড বানানোতে আমি প্লাস্টার ব্যবহার করি আর কি, মানে প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করি। হ্যাঁ, হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথড অফ ইমোবিলাইজেশন, এটা আমরা পড়ছি। কমপ্লিকেশন অফ প্রলংড ইমোবিলাইজেশন, দীর্ঘ সময় ইমোবিলাইজ করে রাখলে কি হয়, জয়েন্ট স্টিফ হয়, মাসেল ওয়াস্টিং হয়, মাসেল কন্ট্রাকচার হয়, প্রেশার সোর হয়, ডিজিউজ অ্যাট্রফি হয়, অস্টিওপোরোসিস হয়, ইভেন ডিপ ভেন থ্রম্বোসিস হয়। তোমরা এটা পারবা। এখন আসো, হোয়াট ডু মিন বাই ইন্টারনাল ফিক্সেশন? আমরা কথা বলে আসছি যে ইন্টারনাল ফিক্সেশন রেফার্স টু মেথড অফ ফিক্সেশন, অর্থাৎ ফিজিক্যালি রিকানেক্ট করা অফ ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট অফ বোন বাই ইউজিং স্ক্রু, প্লেট অর ওয়্যার, when the surgeon places these instruments inside the bone to fix them in correct place, অর্থাৎ আমরা বোনের ভিতরে, বোনের ভিতরে বলতে কিন্তু মানে আসলে শুধু মেডুলারি ক্যাভিটিতে তাই না, অনেক সময় বোনের বাইরেও হয়। বোনের বাইরে বলতে কর্টেক্সে রেখে আসলাম, কিন্তু বডি কম্পার্টমেন্টের ভিতরে। তো এটা অর্থাৎ হচ্ছে যখন আমি যে হার্ডওয়্যারটা ব্যবহার করব, হার্ডওয়্যারটা আমি আমার শরীরের ভিতরে রেখে আসলাম বোনসের মধ্যে। বোনসের মধ্যে বলতে বোনসের কর্টেক্সে, অর্থাৎ বোনসের মেডুলারি ক্যাভিটিতে। এই জিনিসটা এটা করার জন্য যেইভাবে আমরা রিডাকশনটা করি সেটাই হচ্ছে ইন্টারনাল ফিক্সেশন। ঠিক আছে, ইন্টারনাল ফিক্সেশন কি কি দিয়ে ব্যবহার, কি কি দিয়ে আমরা করি? কেউ এর দিয়ে করতে পারি,
ইন্ট্রামেডুলারি নেইল, এর মধ্যে কিছু কিছু আবার আছে ইন্টারলকিং, অর্থাৎ ট্রেডিশনাল ইন্ট্রামেডুলারি নেইল, ইন্টারলকিং ইন্ট্রামেডুলারি নেইল। আমার কিছু কিছু স্পেশাল নেইল আছে, যেরকম আমি লিখছি টাইটেনিয়াম ইলাস্টিক নেইলিং সিস্টেম টেন্স। হ্যাঁ, এটা হলো ইলাস্টিক নেইল, তো TENS, টাইটেনিয়াম ইলাস্টিক নেইলিং সিস্টেম টেন্স। এইটাও আমরা বাচ্চাদের ক্ষেত্রে তোমার ইন্টারমেডুলারি ডিভাইস হিসেবে ইন্টারনাল ফিক্সেশনে আমরা ব্যবহার করি লং বোনস। আর কম্বিনেশন, কখনো কখনো এইটার আমরা একাধিক জিনিস লাগে, এই কম্বিনেশনে আমরা লং বোনস ফিক্সেশন করি ইন্টারনালি বাই ইউজিং দিস। এটা একটা কোশ্চেন। A 18 years old male brought to the hospital following motorcycle accident with open fracture tibia। দেখো 18 বছর মানে ইয়াং একটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট, তার মানে কন্টামিনেটেড। হোয়াট আর দ্য স্টেপস অফ ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট? স্টেপস হচ্ছে, এটা একটা ওপেন ফ্র্যাকচারের যে স্টেপস গুলা, যে প্রিন্সিপালস গুলা আমরা বলে আসছি, যে প্রথমে আমরা পেশেন্টকে আসার পরে এটা ইমার্জেন্সি হিসেবে ট্রিট করব, তারপরে পেশেন্টটাকে আমরা ওর লাইফ থ্রেটেনিং কোনো সমস্যা থাকলে সেটাকে প্রপারলি ট্রিটমেন্ট করব, আর এরপরে হচ্ছে প্রপার একটা অ্যান্টিবায়োটিক দিব, টিটেনাস প্রোফাইল্যাক্সিস দিব, উন্ড কেয়ার করব, অ্যান্ড আলটিমেটলি আমি বোনসটাকে ফিক্স করব এবং পেশেন্টকে অ্যাডিকুয়েটলি রিহ্যাবিলিটেট করব। অর্থাৎ ওপেন ফ্র্যাকচার ম্যানেজমেন্টের যে স্টেপসগুলো সেগুলো আমরা বলে ফেলবো। তো আজকে আমাদের মোটামুটি এই একটা কোশ্চেন, নেম দ্য ফ্র্যাকচার অকার্ড ইন এল্ডারলি ওমেন, স্টেট দ্য ফ্যাক্টরস, এটাও আলাপ করা হয়ে গেছে। তো আজকে আমরা এই 19টা কোশ্চেন আলাপ করলাম, যেটা হচ্ছে মেইনলি ইন্ট্রোডাকশন টু ফ্র্যাকচার এই চ্যাপ্টার রিলেটেড। আমরা নেক্সট হচ্ছে ডিসলোকেশন বাই রিলেটেড, তারপরে হচ্ছে তোমার ATLS এই রিলেটেড কোশ্চেনগুলো নিয়ে আলাপ করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। নেক্সট সোমবারেই আমরা ক্লাস করব 10টার সময়। আর আজকের যে ক্লাস করলাম এই রিলেটেড তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো।